আলাইকুম। আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলা লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি নাইমা নূর, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা কি করব? প্রথমেই আমাদের ক্লাসের গত ক্লাসের পড়াটাই প্রথমে একটু যাচাই করব। গত ক্লাসে আমরা পড়েছিলাম সুখ কবিতা, সবার মনে আছে তো? গত ক্লাসে আমরা পড়েছিলাম সুখ কবিতা। তো বলো তো, হাবিবা বলো, মহুয়া বলো, সুখ কবিতার কবি কে? কামিনী রায়। ভেরি গুড, থ্যাংক ইউ সোনা, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে বলো তন্নি, বলো তন্নি আমাকে বলবে যে অবনী শব্দের অর্থ কি? অবনী শব্দের অর্থ কি তন্নি? ইয়েস ম্যাম, আবার একটু বলেন। অবনী শব্দের অর্থ কি? অবনী শব্দের অর্থ খুব সহজ কিন্তু, পৃথিবী। পৃথিবী। ভেরি গুড, হ্যাঁ পৃথিবী। আচ্ছা মহুয়া, আবার আরেকটু বলো, সংসারকে কবি কি বলেছেন? সমরঙ্গ। সমরঙ্গন। আর তন্নি আরেকটা প্রশ্নের উত্তর দিবে, কবি কামিনী রায় ছদ্মনাম কি? কবি কামিনী রায়ের ছদ্মনাম কি ছিল? তন্নি আবার বলবে, কবি কামিনী রায়ের ছদ্মনাম কি ছিল? জৈনক বঙ্গমহিলা। হ্যাঁ ঠিকই বলেছো, সুন্দর, কবি অনেক সুন্দর হয়েছে, তোমরা দুজন খুব সুন্দর বলতে পেরেছো। আজকে আমরা পড়বো, আমাদের যে রিভিশন ক্লাস, সেই রিভিশন ক্লাসে আমরা রিভিশন দিব নীলনদ আর পিরামিডের দেশ। যেহেতু আমরা আমাদের গল্পটা খুব ভালোভাবে জানা দরকার, তাই আমরা গল্পটা একটু সারসংক্ষেপ করে এর মধ্যে থেকে আমরা ছোট ছোট জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন একটু আলোচনা করব। তাহলে আমরা একটু প্রথমে আমাদের আজকের পাঠটা আমরা আজকে একটু বোর্ডে লিখে নিই আগে। তোমরাও খাতায় বা বইয়ে দাগিয়ে নিতে পারো, খাতায় লিখে নিতে পারো। আমাদের আজকের পাঠ হচ্ছে আমাদের নীলনদ আর পিরামিড দেশ, আমাদের গল্পটা আমাদের নীলনদ আর পিরামিডের দেশ গল্প, যার লেখক হচ্ছেন সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলীর লেখা নীলনদ আর পিরামিডের দেশ আজকে আমরা পড়বো। আমরা একটু বোর্ডে দেখে লিখে নেই। নীলনদ আর পিরামিডের দেশ। আজকে আমাদের গল্প হচ্ছে নীলনদ আর পিরামিডের দেশ, যার লেখক হচ্ছে সৈয়দ মুজতবা আলী। মুজতবা আলী। আচ্ছা, তাহলে আমরা তন্নি বলো তো, কার গল্প আমাদের নীলনদ আর পিরামিডের দেশ গল্পটা লিখেছে কে? সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী। আচ্ছা, প্রথমে আমরা একটু আমাদের লেখক সম্পর্কে একটু জানি। সৈয়দ মুজতবা আলী জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 1904 সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1904 সালে। হ্যাঁ, কোথায় জন্মগ্রহণ করেছিলেন তিনি? তিনি জন্মগ্রহণ করেছিলেন আসামের করিমগঞ্জে। আসামের করিমগঞ্জে 1904 সালে জন্মগ্রহণ করেন। আচ্ছা, তিনি কিন্তু তিনি অনেক কিন্তু গল্প লিখেছেন। আচ্ছা, তিনি অনেক গল্প লিখেছেন। তিনি 1900 আচ্ছা আমি আবার বলছি, দেখো, সৈয়দ মুজতবা আলী, তাহলে আমরা জানলাম সৈয়দ মুজতবা আলী 1904 সালে আসামের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1974 সালে। 1974 সালে। তাহলে আমি মহুয়া বলো তো, কত সালে মৃত্যুবরণ করেছিলেন? 1974 সালে। 1974 সালে। তোমাদেরকে আমি বারবার বলেছি, আমরা প্রত্যেকটা গল্প বা কবিতা পড়ার পরে কিন্তু তার জন্ম এবং মৃত্যুর সাল একটি কাগজে সুন্দর করে, আমাদের যে 6টা গল্প এবং কবিতা আছে, মানে 3টা গদ্য আর 3টা পদ্য আছে, একটা কাগজে লিখে তার লেখকের নাম, সালগুলো যদি আমরা লিখে রাখি, তাহলে আমাদের যে কোনো সময় রিভিশন দেওয়া সহজ হয়। যখন আমাদের রিভিশন ক্লাস আমরা যদি চট করে সেটা দেখে নিই, তাহলে আমাদের মনে চলে আসবে যে কোন লেখক কত সালে কোথায় জন্মগ্রহণ করেন, আমরা সুন্দর করে এটা করে ফেলতে পারি।
তাহলে আমরা একটু বোর্ডে লিখে নেই যে আমাদের সৈয়দ মুজতবা আলী জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 1904 সালে। 1904 সালে। 1904 সালে। 1904 সালে। আর মৃত্যুবরণ করেছিলেন কবে সালে? 1974 সালে। 1974 সালে। ভেরি গুড। সালে। আচ্ছা, তাহলে আমরা গল্পটা একটু পড়ি যে লেখক সৈয়দ মুজতবা আলী যখন মিশরে ভ্রমণ করতে গিয়েছিলেন তখন কি করেছিলেন? সেখানে নীল নদ আর পিরামিড দেখেছিলেন, যেটা কি পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম। পিরামিড পিরামিড দেখেছিলেন এবং নীল নদের সৌন্দর্য, সেখানকার মিশরের যে মসজিদ আছে, ভ্রমণ বিখ্যাত মসজিদ, সেই মসজিদ দেখে তিনি কি করেছিলেন? আশ্চর্য হয়েছিলেন। তাহলে আমরা গল্পটা একটু সংক্ষেপে জানি যে নীল নদ দিয়ে কিন্তু মিশরের কি চাষাবাদ হয়। আমরা কিন্তু গল্প পড়েছিলাম আগেই যে নীল নদের যে পানি আছে সেটা দিয়ে কি মিশরে চাষাবাদ হয়। কারণ কি? মিশরে বৃষ্টি হয় হঠাৎ হঠাৎ, এবং নীল নদের পানি হচ্ছে অফুরন্ত, সেই পানি দিয়েই মিশরে চাষাবাদের কাজ হয়। আর আমরা জানতে পেরেছি যে এই সপ্তাশ্চর্যের অন্যতম হচ্ছে পিরামিড, যা দেখার জন্য পৃথিবীর দূর দূর প্রান্ত থেকে এই মিশরে মানুষ ভ্রমণ করতে যায়। এই পিরামিড কেন তৈরি করা হয়েছিল? এই পিরামিড তৈরি করা হচ্ছিল মিশরের সম্রাটরা, মানে ফারাওরা, তাদের মৃতদেহ মমি করে রাখার জন্য। কি করতো মিশরের সম্রাটরা? মনে করতো তাদের মৃতদেহ যদি মরার পরে তার মৃতদেহ পচে যায় তাহলে তারা অমরত্ব জীবন লাভ করতে পারবে না, তাদের তাদের শরীরটা নষ্ট করা যাবে না। তাই তারা কি করতো? পিরামিড বানিয়ে সেখানে তাদের সমাধি করতো, যাতে তাদের শরীর নষ্ট না হয়। আর দেখার জন্য পৃথিবীর দূর দূর প্রান্ত থেকে মানুষ যেত। এই পিরামিড কিন্তু অনেক উঁচু, সবচেয়ে বেশি তিনটি জগৎ বিখ্যাত যে পিরামিড তিনটি, সেটা কোথায় অবস্থিত বলতে পারবে? সেটা গিজে শহরে অবস্থিত। মিশরে। হ্যাঁ, মিশরের গিজেতে অবস্থিত তিনটি বিরাট সবচেয়ে বড় বড় পিরামিড তিনটি। আরো ছোট ছোট অনেক অনেক পিরামিড আছে। সেই পিরামিড গুলো সবগুলো কি সম্রাটদের মরদেহ মমি করে রাখা হয়েছে। আর সেখানে মিশরে যাওয়ার পরে কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন রকমের মানুষের সাথে পরিচয় হওয়া যায়, কারণ সেখানে বিভিন্ন দেশের মানুষরা বসবাস করে, নিগ্রোরা, সুদানবাসীরা, আফ্রিকানরা, আরো অনেক মানুষ বসবাস করে। আরেকটা জিনিস সেখানে চোখে পড়েছিল লেখকের, সেটা হচ্ছে মিশরের রান্না, যার কি গ্রান চারিদিকে ম ম করে ক্ষুধার্তদের খিদা বাড়িয়ে দেয়। এবং মিশর একটি কি নিশাচর শহর। কায়রো, বিশেষ করে কায়রো, মিশরের যে কায়রো শহর, সেটা হচ্ছে কি নিশাচর শহর। মানে কি রাতের বেলাও খদ্দরে খদ্দরে বা রেস্তোরাঁগুলোতে লোকে লোকে লোকারণ্য থাকে, সব জায়গায় এত মানুষের সমাগম থাকে মিশরে, তাই রাতের বেলাও সব দিকে কি আলোর ঝলকানি দেখা যায়। তাই লেখকরা সেখানে গিয়ে খুবই মনোমুগ্ধকর পরিবেশে তাদেরকে খুবই ভালো লেগেছিল। তো সেইখান থেকে ঘুরে এসে লেখক কি করেছেন? মিশর সম্পর্কে বর্ণনা করেছেন তার এই নীল নদ আর পিরামিডের দেশ গল্পের মাঝে। তাহলে আমরাও তো গল্পটা একটু সংক্ষেপে আরেকবার জেনে নিয়েছি। তো তোমাদের কি কোনো সমস্যা মনে হয়েছে এই গল্পটা পড়ার পরে? নো ম্যাম। তাহলে আমি এখন কিছু প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু আমাদের রিভিশন ক্লাস আমরা আগেও পড়েছি, তাই আমরা একটু কিছু জ্ঞানমূলক প্রশ্ন পড়ি, তারপর একটু অনুধাবনমূলক তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। আচ্ছা, তাহলে দেখি আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখি যেগুলো আছে আমাদের। বেশ কিছু ভিতরে ভিতরে প্রশ্ন আছে, তোমাদেরকে বলি। আচ্ছা, প্রথমে আমি জিজ্ঞেস করছি, দেখো মহুয়া, বলতো সন্ধ্যার দিকে জাহাজ কোথায় পৌঁছেছিল? লেখকদের জাহাজ কোথায় পৌঁছেছিল? সুয়েজ বন্দরে। সুয়েজ বন্দরে। ভেরি গুড, হ্যাঁ সুন্দর হয়েছে। আচ্ছা, এইরকম করে কিন্তু ভিতরের ভিতরের প্রশ্নগুলো তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, আরেকটা বলি, মিশরের মানুষ কোন নদের পানি দিয়ে চাষ করে? তন্নি, নীল নদ। নীল নদের। হ্যাঁ, দুইজনে একসাথে বলো না, আমি একজন করে জিজ্ঞাসা করব। তো নীল নদের পানি দিয়ে চাষ করে, আমি কিছুক্ষণ আগেই কিন্তু বলেছি যে নীল নদের পানি হচ্ছে অফুরন্ত, তার শেষ নেই। আচ্ছা, এরপরে দেখি, আবার মহুয়াকে জিজ্ঞেস করছি, সূর্যের লাল আর নীল রং মিলে কি রঙের সৃষ্টি হয়? বেগুনি রং। বেগুনি রং। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে আরো কিছু প্রশ্ন জিজ্ঞেস করি। তন্নি, কাদের দাঁত ঝিনুকের মতো সাদা? কাদের দাঁত ঝিনুকের মতো? নিগ্রোদের।
নিগ্রোদের, হ্যাঁ, কালো একবারে কালো কুচকুচো দেখতে নিগ্রো, তাদের দাঁতগুলো একদম ঝিনুকের মতো সাদা, একবারে ঝকঝক করে। তারা কালো মানুষ, তাদের দাঁতগুলো অনেক একদম ঝকঝক করে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে এবার আবার আমি মহুয়াকে বলছি যে নীলনদ আর পিরামিড দেশ গল্পটা লেখকের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বলতে পারবা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমি এই প্রশ্নের উত্তর তুমি হয়তো পারবা না, আমি বলে দেই, জলে ডাঙ্গা। ম্যাম হ্যাঁ হ্যাঁ, বলো। জলে ডাঙা কবিতা থেকে, হ্যাঁ, আচ্ছা, জলে ডাঙ্গা গ্রন্থ থেকে। আর যে কোনো লেখক, গ্রন্থ থেকে। হ্যাঁ, গ্রন্থ মানে কি একটা বই, তার বইয়ের মধ্যে কিন্তু অনেকগুলো গল্প থাকে, শুধু একটাই গল্প থাকে অনেক সময়, তাও হয়, আবার অনেকগুলো গল্প থাকে, ছোট ছোট গল্প, সেখান থেকে হয়তো কিছু গল্প নিয়ে কোনো বইয়ের মধ্যে দেওয়া হয়। তো লেখকের এই গ্রন্থটার নাম ছিল জলে ডাঙ্গায়, সেখান থেকেই নীলনদ আর পিরামিডের দেশটাকে গল্পটা সংগ্রহ করা হয়েছে, মূল কাব্যগ্রন্থের নাম ছিল জলে ডাঙ্গায়। আচ্ছা, এরপরে আমি বলছি আহ আচ্ছা, বলো তো তন্নি, বলো তো পিরামিডের দেশ বলা হয় কোন কোন দেশকে? পিরামিডের দেশ বলা হয় মিশর। মিশর। ভেরি গুড। এখানে কিন্তু তোমরা অনেকেই মনে করতে পারো যে কায়রো, কায়রো কিন্তু দেশ না, কায়রো হচ্ছে শহর। মিশর, শহর। হ্যাঁ, মিশর হচ্ছে দেশ। হ্যাঁ, আচ্ছা, এগুলো ভুল কিন্তু তোমরা করো না। আচ্ছা, এরপরে আমি বলছি আহ আচ্ছা, এরপর দেখি আচ্ছা, ভারতীয় রান্নার সাথে তুলনা করা হয়েছিল কোন রান্নার? মিশরীয় রান্না। ভেরি গুড। আচ্ছা, মিশরের রেস্তোরাঁগুলো কেমন? মিশরের রেস্তোরাঁগুলো আমাদের দেশের রেস্টুরেন্টের মতো নোংরা। মতো নোংরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আস্তে, দুইজনে একসাথে বললে তো শোনা যাবে না, সব অন্যজন শুনতে পাবে না। আচ্ছা, আমি বলি যে আমাদের যে পাড়ার যে চায়ের দোকান থাকে সেই রকম কিন্তু নোংরা আছে। হ্যাঁ, সেটাই বলেছেন, লেখকের অভিমত প্রকাশ করেছেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের সাথে একটু আলোচনা করছি। জ্ঞানমূলক প্রশ্ন তো আমরা বেশ কিছু পড়লাম, তাহলে তোমরা বুঝতে পেরেছো আমরা এখানে কিন্তু অনেক প্রশ্ন পড়ছি। আমি তোমাদেরকে আরেকবার রিপিট করছি, দেখো যে আমাদের নীলনদ আর পিরামিডের দেশ গল্পটার লেখক কে? আমরা প্রথমে বলবো সৈয়দ মুজতবা আলী। তিনি কত সালে জন্মগ্রহণ করেন? 1904 সালে। তিনি কত হ্যাঁ 4 সালে। মৃত্যুবরণ করেন? 1974 সালে। 1974 সালে। এরপরে আমি প্রশ্নগুলো দেখো, তোমরা শুধু একটু দরকার হলে বইয়ে দাগ দিয়ে নাও, যে এই প্রশ্নগুলো বা এই লাইনগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা একটু বইয়ে দাগ দাও। তোমরা একটু দাগ দাও, আমি বলছি বারবার করে, দেখো এগুলো একটু বারবার করে পড়বো। ম্যাম দাগানোই আছে। হ্যাঁ, আচ্ছা, আবার বলছি, দেখো লেখক কখন আর মিশরে পৌঁছেছিলেন? সন্ধ্যার সময়। সন্ধ্যায় কোথায় পৌঁছেছিলেন? সুয়েজ বন্দরে। আচ্ছা, বন্দরে। হ্যাঁ, সুয়েজ বন্দরে। তারপরে লেখকরা মোটর গাড়িতে করে মরুভূমির ভিতর দিয়ে তারা কোথায় গিয়েছিলেন? কোন শহরে? প্রথমে কায়রো শহরে গিয়েছিলেন। মরুভূমির মধ্যে যাওয়ার সময় তারা কি করেছিল, দেখেছিলেন উটের চোখ দেখেছিলেন। তারা মনে করেছিলেন উটের সবুজ চোখ দেখে যখন মোটরের আলো সেই সবুজ চোখের উপর পড়েছিল, তখন মনে করেছিলেন যে সবুজ আলো। তারা অনেক সময় ভুতুরে মনে করেছিলেন, কারণ মিশরে যেহেতু মরুভূমি অন্ধকার। হ্যাঁ, আর মিশরের যখন চন্দ্রাস্ত বা সূর্যাস্ত বলো, সেটা কিন্তু অন্যান্য দেশের সাথে মিল পাওয়া যাবে না। মরুভূমির প্রান্তরে চন্দ্রাস্ত বা চন্দ্রলোক বলা হচ্ছে, যখন চাঁদ উঠে তখন কিন্তু অন্য সাধারণ দেশের সাথে তার তুলনা হবে না। তার আলাদা রকমের একটা সৌন্দর্য আছে, বলা তার দৃশ্যটা একটু অন্যরকম। তাই বলেছি সেই সময় যখন মোটর গাড়ির আলো উঠে চোখের মধ্যে পড়ে, তখন মনে হয় সবুজ আলো জ্বলছে, লেখকের কাছে তাই মনে হয়েছিল। তারপরে কি করেছিলেন তারা, যখন রাতের বেলা পৌঁছেছিলেন কায়রো শহরে, সেখানকার রেস্তোরাঁ দেখেছিলেন, সেখানকার বিভিন্ন লোকদের সাথে পরিচিত হয়েছিলেন, জেনেছিলেন, তাদের সেখানে খাবারগুলো চেখেছিলেন। তারপরে কি করেছিলেন তারা? পিরামিড দেখেছিলেন। এর পরবর্তীতে তারা ঘুরতে ঘুরতে মিশরের গিজি অঞ্চলে পিরামিড দেখেছিলেন। তারপরে মিশরের যে মসজিদের সৌন্দর্য উপভোগ করেছিলেন। আবার দেখেছিলেন নীল নদের উপরে যে বিভিন্ন রকমের নৌকার কথা বিবরণ দিয়েছিলেন, যে বিভিন্ন পালতোলা নৌকা কেমন কেমন করে ঘুরছিল বলতো? পালতোলা নৌকা মিশরের নীল নদের উপর পালতোলা নৌকা কেমন ছেলের মতো পেট ফুলিয়ে ঘুরছিল, লেখকের কাছে তাই মনে হয়েছিল। আচ্ছা, তাহলে কি আমরা বুঝতে পেরেছি আমাদের এই গল্পটা সংক্ষেপে? আমি আশা করছি আমার শিক্ষার্থীদের এই গল্পটা কিন্তু কোনো সমস্যা হবে না। অনেক সুন্দর একটা আমাদের অভিজ্ঞতা দান করেছে এই গল্পটা। আমাদের মিশর সম্পর্কে, নীলনদ সম্পর্কে, পিরামিড সম্পর্কে আমরা জানতে পেরেছি যে পিরামিডটা কেমন ছিল। আচ্ছা, যাই হোক, আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্নের দিকে যাব। তোমরা ইচ্ছা করলে লিখে নিতে পারো অনুধাবন প্রশ্নগুলা। হ্যাঁ, তাহলে বলছি,
প্রথমেই যে প্রশ্নটা আছে যে মরুভূমির উপর চন্দ্রালোক বলতে কি বুঝিয়েছেন? কবি লেখক তাহলে কি বুঝিয়েছেন? মরুভূমির উপর চন্দ্রালোক। তোমরা কিন্তু এই প্রশ্নটা লিখে নিতে পারো যে মরুভূমির উপর চন্দ্রালোক। চন্দ্রালোক মানে কি? আমি বলেছি চন্দ্র যখন সূর্য উঠে ঠিক তেমনি সন্ধ্যার পরে যখন চন্দ্রটা উঠে সেটাকে বলা হচ্ছে চন্দ্রালোক। আচ্ছা, তাহলে বলা হচ্ছে কি যে মরুভূমির উপর চন্দ্রালোক বলতে কবি বা লেখক কি বোঝান, বা শুধু এটুকু বলা যায় কি বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে। তাহলে কি বলবো আমরা? উত্তরে কি বলবো? মরুভূমির উপর চন্দ্রালোক বলতে মরুভূমিতে চাঁদের আলো যে অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি করে তা বোঝানো হয়েছে। এটা হচ্ছে। আমি আবার বলছি, দেখো, মরুভূমির উপর চন্দ্রালোক বা বলতে মরুভূমিতে চাঁদের আলো যে অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি করে সেটা বোঝানো হয়েছে। তোমরা কি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? আমি কি বললাম? মরুভূমির উপর চন্দ্রালোক বলতে মরুভূমির উপর চন্দ্র চাঁদের আলোর যে সৌন্দর্য সেটাই বোঝানো হয়েছে। আচ্ছা, ঠিক আছে, বোঝা গেছে জ্ঞানমূলক অংশ? হ্যাঁ বলো মহুয়া। ইয়েস ম্যাম। আচ্ছা, ভেরি গুড, সুন্দর বুঝেছো। এরপর আমি ব্যাখ্যা করে বলছি যে চারিদিকে বালুময় মরুভূমিতে চাঁদের আলো যে অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছেন তা অনেকটা ভুতুড়ে ব্যাপার। কি তা লেখকের কাছে মনে হচ্ছে অনেকটা ভুতুড়ে ব্যাপার। সবুজ শ্যামল আর ভূমিতে চাঁদের আলোর যে সৌন্দর্য সৃষ্টি করে মরুভূমির বুকে কিন্তু তার সম্পূর্ণ ভিন্ন দৃশ্য তৈরি করে। দেখো, সবুজ শ্যামল, যেমন আমাদের দেশের কথা বলো, যে মাঠ ঘাট পানি পুকুর সমুদ্র সব আছে, সেখানে যে চন্দ্রটা উঠবে তার যে সৌন্দর্য, আর মরুভূমি মানে বালু, চারিদিকে শুধু বালু আর বালু, বাড়িঘর খুব নেই বললেই চলে, সেইখানে যদি চন্দ্রালোক হয় বা চন্দ্রের যে সৌন্দর্য বলো সেটা কি একরকম হবে? হবে না। সেটাই নো কবি, ম্যাম। হ্যাঁ সেটাই কবি বলতে চাইছেন যে চারিদিকে বালুময় মরুভূমিতে চাঁদের আলোর যে সৌন্দর্য সেটা অনেকটা ভুতুড়ে ব্যাপার। সবুজ শ্যামল ভূমিতে চাঁদের আলোর যে সৌন্দর্য সৃষ্টি করে মরুভূমি প্রান্তরে তা সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য তৈরি করে। এই দৃশ্যই অদ্ভুত মনোরম বা অদ্ভুত মনোহর। বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। অদ্ভুত সুন্দর এটাও বলতে পারো, তা অদ্ভুত সুন্দর বা অদ্ভুত মনোরম। হ্যাঁ, বোঝা গেছে? তাহলে কি বললাম আমি? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে এই প্রশ্নটা আমাদের হচ্ছে মরুভূমির উপর চন্দ্রালোক বলতে কি বোঝানো হয়েছে, তাহলে আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, এর পরের আমরা প্রশ্নে চলে যাই। তোমরা কি একটু দাগ দিলা বা লিখলা? তোমরা দাগ Yes, Yes, ma'am. ma'am. হ্যাঁ, এরকম ধরনের ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু আমরা অনুধাবন হিসেবে জানবো। আচ্ছা, এর পরে দেখো প্রশ্ন হচ্ছে আমাদের ক্যারাভান বলতে কি বোঝানো হয়েছে? ক্যারাভান বলতে কি বোঝানো হয়েছে? তোমরা জানো ক্যারাভান বলতে কি বলানো হয়? কাফেলাকে কিন্তু বলা হয়, কাফেলা বলা হয় না? Yes, ma'am. হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? কারাভান বলতে উটের পিঠে চড়ে দলবদ্ধ মানুষকে বিচরণকে বোঝানো হয়েছে। আমরা বলি যে কাফেলা, উটের কাফেলা বলছি, হ্যাঁ, যে উট একদিকে অনেক যাচ্ছে, সেই রকম এই উটের পিঠে। তোমরা জানো যে মরুভূমিতে কিন্তু যাতায়াত করা খুব কষ্টকর, বালুর উপর তো গাড়ি ঘোড়া চলা আর সব রকমের গাড়ি চলতেও পারবে না। তাই সেখানে কি হয়, এক জায়গা থেকে আর অন্যান্য পশুদের মাধ্যমে যদি যাওয়া যায় সেখানে কিন্তু যেতেও পারবে না, শুধুমাত্র উটই যেতে পারে সেখানে মরুভূমির প্রান্তরে। হ্যাঁ, আর কারণ মরুভূমিতে পানি নাই, সেই উটের সংগ্রহ করা পানি থাকে। হ্যাঁ, এভাবে আর অনেকক্ষণ দীর্ঘক্ষণ তারা চলাচল করতে পারে, অনেকে না খেয়েও থাকতে পারে। তাই বলা হচ্ছে কি উটের পিঠে যাওয়া আসা করছে তারা। তাহলে আমরা কি বলবো এখানে? ক্যারাভান বলতে কি বোঝানো হয়? ক্যারাভান বলতে উটের পিঠে চড়ে দলবদ্ধ মানুষের বিচরণকে বোঝানো হয়। এক কথায় বললাম যে ক্যারাভান বলতে উটের পিঠে চড়ে দলবদ্ধ মানুষের বিচরণকে বোঝানো হয়। আমি আবার বলছি, দেখো, ক্যারাভান বলতে উটের পিঠে চড়ে দলবদ্ধ মানুষের বিচরণকে ক্যারাভান বোঝানো হয়েছে। তোমরা কি বুঝতে পেরেছো মামুনিরা? Yes, Yes. ma'am. আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ সোনা। এরপর আমরা বলবো যে মরুভূমির দেশ হচ্ছে মিশর, সেখানে উটের পিঠে চড়ে ঘুরে বেড়াতে দেখা যায় মানুষদের। মরুভূমির উত্তপ্ত বালুর উপর, বালু কিন্তু খুব, তোমরা যদি কখনো যে কোনো জায়গায় দেখো যে বালু আছে, তোমরা যদি অনেকক্ষণ রোদ পড়ে তুমি বালুর উপর হাত দিবা, দেখবা যে বালু খুব কিন্তু তাড়াতাড়ি গরম হয়ে গেছে, কারণ খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। সেই বালুর উপর কিন্তু সব আমাদের পশু পাখি এরকম কিন্তু বিচরণ করতে পারে না, দেখা যায় না, শুধুমাত্র উটরাই পারে। তাহলে কি বলছে? মরুভূমির দেশ হচ্ছে মিশর, সেখানে উটের পিঠে চড়ে ঘুরে বেড়াতে দেখা যায় মানুষকে। মরুভূমির উত্তপ্ত বালির উপর মানুষ উটের পিঠে চড়ে যাতায়াত করে। মানুষের এই দলবদ্ধভাবে উটের পিঠে বিচরণ করাকে ক্যারাভান বলা হয়। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো?
ইয়েস ম্যাম। আচ্ছা, বাংলা একে কাফেলা বলে। আমি বললাম প্রথমেই যে কাফেলা, ক্যারাভান মানে কি কাফেলা, বাংলা একে কাফেলা বলে। তাহলে আমি আবার বলছি, দেখো যে মরুভূমির দেশ হচ্ছে মিশর, সেখানে উটের পিঠে চড়ে ঘুরে বেড়াতে দেখা যায় মানুষকে। মরুভূমির উত্তপ্ত বালির উপর দিয়ে মানুষ উটের পিঠে চড়ে যাতায়াত করে। মানুষের এই দলবদ্ধভাবে উটের পিঠে উঠে বিচরণ করাকে ক্যারাভান বলে, বাংলা একে কাফেলা বলা হয়। তাহলে বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমি 3 নম্বর প্রশ্নের দিকে যাই। তোমরা কি এই প্রশ্নটা লিখে নিয়েছো? এই প্রশ্নটা আমাদের প্রশ্নটা লিখে নিবা, তাহলে তোমরা কিন্তু বলতে পারবা। হয়েছে? লেখা হয়েছে? Yes, ma'am. আচ্ছা। ইয়েস ম্যাম। আচ্ছা, এরপরে আমরা দেখি যে কত জাত বেজাতের লোক বলতে লেখক কাদের বুঝিয়েছেন। তোমরা আগেই পড়েছো যে মিশরে অনেক জাতের লোকের বসবাস, সেখানে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের মানুষ কি করে, বিভিন্ন কাজে সেখানে বসবাস করে। তাহলে এখানে কবি যে আমাদের লেখক যে বলেছেন কত জাত বেজাতের লোক বলতে লেখক কাদের বুঝিয়েছেন, কত জাত বেজাতের লোক বলতে লেখক কাদের বুঝিয়েছেন। আচ্ছা, তাহলে আমরা উত্তরের দিকে যাই। আমাদের জ্ঞানের অংশ কি বলবো? মিশরে বিভিন্ন জাতের লোকের বসবাস, এদের কথা বলতেই লেখক আলোকচুক্তিটি করেছেন। মিশরে বিভিন্ন জাতের লোকের বসবাস, হ্যাঁ, এদের এদের কথা বলতেই কবি আলোকচুক্তিটি করেছেন। কারণ জাত বেজাত অনেকে আমরা চিনি, অনেকে চিনি না, বিভিন্ন ধরনের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন দেশের লোক বসবাস করে মিশরে। আচ্ছা, তাহলে কি বলা হচ্ছে এখানে? আমরা অনুধাবনের অংশে যাব কি, কায়রো শহরে বসবাস করে নানান জাতের মানুষ, নিগ্রো সুদানিদের দেখা যায় এই শহরে। তাদের প্রত্যেকে রয়েছে আলাদা জীবনযাপনের পদ্ধতি, তাদের রীতিনীতি সংস্কৃতি কায়রো শহরকে করেছে সমৃদ্ধ। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যে জাত বিজাত বলতে কবি আমাদের লেখক, সরি বারবার করে কবি চলে আসছে, লেখক কি বুঝিয়েছেন? জাত বিজাত বলতে আসলে কায়রো শহরে বাস করে বিভিন্ন জাতের মানুষ, নিগ্রো সুদানিদের দেখা যায় এই শহরে। তাদের প্রত্যেকে রয়েছে আলাদা আলাদা জীবন যাপনের কি পদ্ধতি। আমরা দেখো, আমরা যেভাবে জীবনযাপন করি, আমরা বাংলাদেশিরা যেভাবে আমেরিকানে কি সেভাবে জীবনযাপন করবে, বা আমাদের তার বিদেশিদের কি চেহারা একই রকম? না, আলাদা নো আলাদা ম্যাম। চেহারা, কি আলাদা আলাদা। তাহলে আমরা কি বলতে পারছি এখানে? যে তাদের প্রত্যেকে রয়েছে আলাদা আলাদা জীবনযাপনের পদ্ধতি, তাদের রীতিনীতি সংস্কৃতি কায়রো শহরকে কি করেছে? সমৃদ্ধ করেছে। সমৃদ্ধ করেছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর বুঝতে পারলাম যে আমাদের লেখক কেন জাত বেজাতের বলতে এ কথাই বুঝিয়েছেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখো এখানে, নীল তার বুকে ধরে যে চাষের ফসল মিশরের সর্বত্র পৌঁছে দেয়। নীল তার বুকে ধরে সে চাষের ফসল মিশরের সর্বত্র পৌঁছে দেয়। আমরা একবার পড়েছিলাম যে মিশরের নীল নদীর পানি দিয়ে তার চাষাবাদের কাজ চলে। এই কথাটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। এই কথাটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। কি প্রশ্ন দেখো, একটু ঘুরিয়ে বলা হয়েছে, তাহলে কিন্তু তোমাদেরকে প্রশ্ন বুঝে কিন্তু উত্তরটা সুন্দর করে লিখতে হবে। কি বললাম আমি? নীল তার বুকে ধরে, নীল মানে কি? নীল নদের কথা বোঝানো হয়েছে। নীল তার বুকে ধরে সে চাষের ফসল মিশরের সর্বত্র পৌঁছে দেয়। মানে একই কথা, যে নীল নদের পানি দিয়ে মিশরের চাষাবাদ হয়, যা দিয়েই মিশরের সর্বত্র মানুষ কি করে? তাদের খাবারের জোগান হয়। তাহলে কি বলবো আমি এখানে? যে নীল নদের পানি দিয়ে মিশরের চাষ করা হয়, আবার সে নদীর বুকে করে ফসল সরবরাহ করা হয়। মানে কি, নীল নদ দিয়ে প্রবাহিত হয় যে নদ, সেই নদ দিয়েই নৌকাতে করে সেই চাষের যে ফসল সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। সেই জন্য এ কথা বলা হয়েছে। প্রথমে একবার হচ্ছে নীল নদের পানি দিয়ে চাষাবাদ হয়, তারপরে আবার হচ্ছে সেই চাষাবাদ আবার সেই ফসলটাকে কি করা হয়? এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া হয়, তার জন্য বলা হচ্ছে। তাহলে আমরা কি বলবো এখানে? আমরা জ্ঞানের অংশ প্রথমেই বললাম যে নীল নদের পানি দিয়ে মিশরে চাষ করা হয়, আবার সে পানির বুক দিয়ে ফসল সরবরাহ করার বিষয়টি বোঝানো হয়েছে। এটা হচ্ছে জ্ঞানের অংশ। তারপর আমরা অনুধাবনের অংশ কি বলবো? আমরা হচ্ছে মিশরের নদ হচ্ছে নীল নদ। মরু অঞ্চল হওয়ায় এই নদের পানি দিয়েই চাষাবাদ হয় মিশরে। আবার এই নদের বুক দিয়ে যে পালতোলা নৌকা আছে, সেই নৌকায় ফসল মিশরের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেওয়া হয়। তাই লেখক আলোকচুক্তিটি করেছেন। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো আমার লক্ষ্মী সোনারা? কি বোঝা? Yes, ma'am. আমার কিন্তু এই গল্পটা অনেক ভালো লাগে, অনেক পছন্দের একটা গল্প, এবং অনেক মজা লাগে, অনেক অভিজ্ঞতা হয়, অনেক জানা যায়। এবং আমি কিন্তু এখান থেকে অনেক কিছু জেনেছি এবং তোমাদেরকেও জানানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমরা এখান থেকে যা জেনেছি তা, আচ্ছা আমরা পড়লাম কিছু জ্ঞানের আর অনুধাবনমূলক প্রশ্ন। এখন তোমাদেরকে আমি কিছু 2টা প্রশ্ন দিব, যেটা তোমরা সুন্দর করে লিখবা, মনে থাকবে? এটা হোমওয়ার্ক করবা।
আমি এখন দেই, তোমরা সুন্দর খাতা খোলো। তোমরা এই যেগুলো আমি প্রশ্ন দিলাম তোমরা কি সবাই দাগিয়ে নিয়েছো বা লিখে নিয়েছো? Yes, ma'am. হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এখন যে প্রশ্নটা দিব সুন্দর করে তুমি লিখে নাও। হ্যাঁ, আমি দুইটা প্রশ্ন দিব। আহ কালো চামড়ার কি অসীম সৌন্দর্য, তাদের সম্পর্কে বলা হয়েছে, বুঝিয়ে লেখো। কি বললাম? কালো চামড়ার কি অসীম সৌন্দর্য। কালো বলতে এদের কাদের বোঝানো হয়েছে বলো তো? কালো বলতে নিগ্রোদের। নিগ্রোদের। হ্যাঁ, কালো চামড়ার যে অসীম সৌন্দর্য, এটা তুমি ব্যাখ্যা করো সুন্দর করে। আরেকটা প্রশ্ন আসছে কি, আচ্ছা, কায়রোকে নিশাচর শহর বলা হয় কেন? এটা একটা সহজ প্রশ্ন দিয়েছি, আমি আগেও এই প্রশ্নটা বুঝিয়েছি একবার, তোমাদেরকে আজকে লিখতে দিব। কায়রোকে নিশাচর শহর বলা হয় কেন? আচ্ছা, তাহলে আমি লিখে দিই বোর্ডে, তোমরা সুন্দর করে তুলে নাও আর সুন্দর করে এটা হোমওয়ার্ক করবা। খাতা নিয়ে সুন্দর করে লিখো। অনুধাবনমূলক প্রশ্ন 1 নাম্বার কি আসছে? 1 নাম্বার হচ্ছে কালো চামড়ার কি অসীম সৌন্দর্য কাদের সম্পর্কে বলা হয়েছে, বুঝিয়ে লেখো। কাদের সম্পর্কে বলা হয়েছে, বুঝিয়ে লিখো। লেখো। বুঝতে পেরেছো? এখন 1 নাম্বার গেল, এরপরে 2 নাম্বার দিচ্ছি। কায়রোকে নিশাচর শহর বলা হয় কেন? কায়রোকে নিশাচর শহর বলা হয় কেন? হ্যাঁ, দেখেছো আমরা 2টা প্রশ্ন দিয়েছি, যে একটা হচ্ছে কালো চামড়ার, এটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন, কালো চামড়ার কি অসীম সৌন্দর্য, কাদের সম্পর্কে বলা হয়েছে, বুঝিয়ে লিখো। আর কায়রোকে নিশাচর শহর বলা হয় কেন? এই 2টা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। মহুয়া, সুন্দর করে তুলে নাও সোনামণি। Ma'am. হ্যাঁ, তুলে নিয়ে সুন্দর করে আমরা হোমওয়ার্ক করে নিব। এটাই হচ্ছে আমাদের হোমওয়ার্ক। আমরা সুন্দর করে এটা হোমওয়ার্ক করে নিব, করে নিয়ে আমরা গ্রুপে পোস্ট করব। দেখতে পেয়েছো সুন্দর করে? Yes, ma'am. আচ্ছা, ভেরি গুড। তাহলে সুন্দর করে সবাই ভালোভাবে বাসায় পড়বা, ভালোভাবে বেশি বেশি করে লিখবা, লেখা যেন ভালো হয়, কারণ লেখাটা অনেক জরুরি। আর খাতা ডেকোরেশনের দিকে সব সময় গুরুত্ব দিবা। যখনই লিখবা, যেখানেই লিখো, লেখার কাগজটা যেন ভালো হয় আর লেখাটা যেন অনেক সুন্দর হয়। কারণ এখনই কিন্তু তোমাদের লেখা ভালো করার সময়, অনেক সময় পাচ্ছ তোমরা বাসায় বসে থেকে। তোমরা যতটুকুই লেখো সেই লেখাটা ভালো করার চেষ্টা করবা। প্রয়োজন হলে দাগ টানা খাতায় লিখবা, বারবার প্র্যাকটিস করবা, দাগ টানা খাতায় লিখে যেন লেখাটা সোজা হয়। এবং লেখাটা খুব ছোটও না, খুব বড়ও না, কিন্তু প্রতিটা আমাদের অক্ষর বা সেটা যেন সুন্দর হয়ে আমরা ভালোভাবে লিখতে পারি। লেখার সৌন্দর্যের উপর অনেক কিছু নির্ভর করছে, আমাদের নম্বর বেশি পাই আমরা লেখা ভালো হওয়ার উপরে।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমাদের হোমওয়ার্ক করবা সুন্দরভাবে, আর আমাদের যে অধ্যায়গুলো আছে সেগুলো সুন্দরভাবে পড়বা, আর সবাই ভালোভাবে থাকবা। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আচ্ছা, আজ এই বলে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকো। আল্লাহ হাফেজ।